এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। বাচ্চাওয়ালা চাচাতো ভাইয়ের সাথে বিয়ে ঠিক করা হয়েছে বাড়ির মেঝো মেয়ে সিরাতের। চাচাতো ভাই যে কিনা গুনে গুনে তার চেয়ে 14 বছরের বড়। তার চাচাতো ভাই রনফ শিকদার, বয়স 33 বছর, 9 বছরের একটা ছেলে আছে নাওয়াদ নাবিল। ডিভোর্সে রনফ পেশায় একজন ডাক্তার। ছেলেকে নিয়ে সে ঢাকাতে থাকে। সকালে বাবা চাচিদের জরুরি তলবে ছেলেকে নিয়ে সন্ধ্যায় হাজির হয় রনফ শিকদার। বসার ঘরে বসে জরুরি বৈঠকের শেষ হয় বিয়ের সিদ্ধান্তের মাধ্যমে। ইতিমধ্যে সিরাতকেও জানানো হয়েছে সে কথা। সিরাত নিজের রুমে বসে পায়চারি করছে। সবার খাওয়া শেষে যে যার রুমে চলে যায়। সিরাতও কল লাগায় রনফের ফোনে। রিং হতেই রিসিভ হয় সে কল, যেন উপাস্যের ব্যক্তিটি জানতো কল আসবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি সিরাত। বুঝেছি, বলো। একটু কথা ছিল ভাইয়া, সামনাসামনি বলতে পারলে ভালো হতো। ওকে, নাবিলকে ঘুম পাড়িয়ে কল দিব। ছাদে চলে এসো। আচ্ছা, রাখছি। হুম। বাবার কোলে মাথা রেখে পরম শান্তিতে শুয়ে আছে নাবিল। সে বছরে 2বার আসে দাদাবাড়ি, তাও শুধু 2 ঈদে। এবার সে কেন এসেছে জানে না, কারণ এখন তো ঈদের সময় নয়। ছোট্ট মনে তার অনেক প্রশ্ন। এই বাড়িতে আসলে সে খুব খুশি হয়। এখানে দাদা দাদিরা আছে, ফুপু ফুপিরা আছে, চাচুরা আছে, আরও আছে তার খেলার গুটি কয়েক সঙ্গী। সে বারবার বাবার মুখের দিকে তাকায়, আবার চোখ নামিয়ে ফেলে। ছেলের এহেনো কৌতূহল মিশ্রিত চেহারা রনাফের নজরে এলে সে বলে, কিছু বলবে শোনা? উপর নিচ মাথা ঝাঁকিয়ে সায় জানায় নাবিল আর বলে, আচ্ছা বাবা, এখন তো ঈদের সময় নয়, তাহলে আমরা এখন দাদাইয়ের বাড়িতে কেন এসেছি? স্কুলও তো ছুটি দেয়নি। কেন, তুমি খুশি নও এসে? হ্যাঁ, ভীষণ খুশি, কিন্তু তুমি তো বলো স্কুল বন্ধ না দিলে কোথাও যাওয়া যাবে না, পাড়ায় ঘাটতি হবে। আমার স্কুল, তোমার হাসপাতালেও তো ছুটি হয়নি, তাহলে কেন এসেছি? ছেলেরা মন বিজ্ঞের ন্যায় কথা শুনে শোয়া থেকে তুলে বুকে জড়িয়ে বলে, বাবা, আমরা একটু কাজে এসেছি। 2-1 দিনের মধ্যে আমরা আবার ঢাকাতে ব্যাক করব। কি কাজ বাবা? এটা বড়দের কাজ শোনা। তুমি তো ছোট, তাই তোমার শুনতে হয় না। তবে মনে রাখবে, বাবা যাই করবে নাবিল সোনার ভালোর জন্য করবে। নাবিল সোনা কষ্ট পাবে এমন কিছুই বাবা করবে না। এখন ঘুমাও, অনেক রাত হয়েছে, আর কথা না। ভদ্র বাচ্চার মতো বাবার কথা মেনে নিয়ে গলা জড়িয়ে বুকে মুখ গুজে শুয়ে থাকে। একটা সময় ঘুমিয়ে যায়। রনফ তখন বুঝতে পারে ছেলে ঘুমিয়েছে, তখন আস্তে করে শুয়ে দিয়ে নেমে আসে বিছানা থেকে। কল দেয় একটা নাম্বারে। রিসিভ হতে বলে, 5 মিনিটে ছাদে এসো। কল কেটে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হতে। এদিকে রনফের কল পেয়ে লাফ দিয়ে বিছানা থেকে নেমে চুলটা কোনো রকম ঠিক করে ছাদে দৌড়ায়। সিঁড়ির দরজা থেকে সোজা তাকালেই দেখতে পায় বলিষ্ঠ এক পুরুষের পৃষ্ঠদেশ। সিঁড়ির চৌখাট পার হতেই গিয়ে চৌখাটের সাথে বাড়ি খেয়ে পায়ের বুড়ো আঙ্গুলের নখ ভেঙে ফেলে। সাথে সাথে আর্তনাদ করে উঠে শব্দ আটকাতে মুখ চেপে ধরে। চাপা আওয়াজ পেয়ে রনফ পেছন ঘুরে তাকায়, দেখে দরজার কাছে পায়ের বুড়ো আঙ্গুল আর মুখ চেপে বসে আছে সিরাত। ছুটে এগিয়ে যায় সেদিকে, তার সামনে বসে পড়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? চিৎকার করে উঠলে কেন? পায়ে কি হয়েছে দেখি, হাত সরাও। সিরাত হাত সরাতেই দেখে বুড়ো আঙ্গুল থেকে রক্তের ধারা নামছে। হাত বাড়িয়ে আঙ্গুলটা ছুতেই আবারও আর্তনাদ করে উঠে সিরাত। রনফ তার মুখের দিকে তাকায়। ব্যথা আর কান্নায় ফর্সা মুখটা লাল হয়ে উঠেছে। এখনই চিকিৎসা দরকার। রাত তখন 12টার উপরে। বাড়িতে কেউ জেগে আছে কিনা সন্দেহ থাকলেও এত রাতে বিরক্ত করতে মন সায় দিচ্ছে না তার। এই অবস্থায় সিঁড়ি ভেঙে রুম পর্যন্ত যাওয়াটাও সম্ভব না। তাই সিরাতের উদ্দেশ্যে প্রশ্ন করে, উঠে দোলনা পারবে? মাথা নেড়ে সায় জানায় সিরাত। কোনো মতে দেয়াল ধরে দাঁড়িয়ে পরে পা বাড়াতেই ব্যথায় কলিজা মোচড় দিয়ে ওঠে। ব্যথার পরিমাণ বুঝতে পারে রনফ। সে 1 মিনিটে চিন্তা ভাবনা করে পাজা কোলে তুলে নেয় সিরাতকে। সিরাত কিছু বলতে নিবে, তার পূর্বেই রনফের কড়া দৃষ্টি পড়ে তার উপর। মুখের কথা গিলে নেয় সে। দোলনা পর্যন্ত এনে আস্তে বসিয়ে দেয় সেখানে আর বলে, বসো, আমি ফার্স্ট এইড কিট নিয়ে আসি। বসে রেখে সে ছুটে ঘরের দিকে।
এদিকে সিরাতের ভয় ক্রমশ বেড়ে চলেছে। মুখে হ্যাঁ বলে দিলেও কাজে তা অসম্ভব তার দ্বারা। কিন্তু স্বল্প পরিচিত গুমরা মুখের এই ভাইয়ের সামনে তা প্রকাশ করতে চাইল না সে। তাই ভয়কে বুকে নিয়ে জড়সড় হয়ে বসে রইল 19 বছরের সিরাত। কিছু সময় বাদে ছাদের দরজায় পুরুষালী অভাব দেখে স্বস্তি নিঃশ্বাস নেয়। কিটটা এনে পা ভাঁজ করে বসে দোলনার সামনে পাটাকে যত্ন সহকারে হাতে তুলে নিয়ে আঙুলটা পরিষ্কার করে তোলাও ও স্যাভলনের সাহায্যে। এদিকে ব্যথায় ছটফট করতে থাকে সিরাত। চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। তা দেখেও নির্দয় ডাক্তারের মনে মায়ের উদ্রেক হয় না। ভাইয়া ছাড়ুন, আর লাগবে না, আমি ঔষধ লাগাবো না, ছেড়ে দিন। হয়ে গেছে এই তো, আর একটু ধৈর্য ধরো। ছেড়ে দেন না, লাগবে না আমার ঔষধ, ব্যান্ডেজ ছাড়েন। পানি টানাটানি করতেই রওনাফ তাকে দেয় এক ধমক। চুপ, একবার পা টান দিলে বাকি অর্ধেক নখ তুলে দেব। তুমি তো দেখি নাবিলের চেয়েও অবুঝ। ও তাও বোঝে যে অসুস্থ হলে ওষুধ দিতেই হয়, সে যতই ব্যথা হোক। আর তুমি সেই থেকে টানাটানি করে যাচ্ছ। একবার টান দিলে এক চড় দেব। ধমক খেয়ে চুপসে যায় সে। রওনাফ আবারও নিজের কাজ শুরু করে। এবার আর সিরাত টানাটানি করে না, তবে ব্যথা ও জ্বলনিতে পা নড়াচড়া করে। এতে কড়া দৃষ্টি নিক্ষেপ করে সিরাতের দিকে। প্লিজ আর না, ব্যথা লাগে তো। হয়ে এসেছে বাবু, তুমি চুপ থাকলে তো এত সময় লাগে না। 2 মিনিট দাও, চোখ বন্ধ করো। চোখ খুলে দেখবে হয়ে গেছে ব্যান্ডেজ বাঁধা। এমন আদরের সম্বোধনে একটু লজ্জা পায় সে, তবে তা চেপে রেখে তার কথা মতো সে চোখ বুঝে নেয়। ব্যথা পেলেও আর চোখ খুলে না। পায়ে ব্যান্ডেজের প্যাচ দিতেই রওনাফের হাত খামছে, চোখ খিচে নেয়। হাতের দিকে তাকে গম্ভীর মুখশ্রীতে হালকা হাসির ঝিলিক দেখা দেয়, তবে তা সাময়িক, সাথে সাথে আবারও মিলিয়ে যায়। নিজের কাজ শেষ করে উঠে দাঁড়ায়। সামনের মানুষটা সরতেই চোখ মেলে তাকায় সিরাত। পায়ের বুড়ো আঙ্গুল সাদা কাপড়ে মোড়া, আর রওনাফ দাঁড়িয়ে আছে সামনে উল্টো ঘুরে রেলিং ধরে। সে অবস্থাতেই প্রশ্ন করে, যা বলতে চেয়েছিলে তা কি এখন বলবে নাকি রুমে যাবে? হঠাৎই বের বিষয়টা মাথা চাড়া দিয়ে উঠতেই সে নড়েচড়ে বসে। যা বলতে এসেছিল তা সব গুলিয়ে ফেলেছে, কিন্তু কথাগুলো না বললেই নয়। যা বলতে চাও নির্ভয় বলো। আমি জানি তুমি বিয়ের বিষয়ে কথা বলবে। এটা দুইজনেরই জীবন মরণ প্রশ্নের মতো, তাই কোনো জড়তা না রেখে বলে ফেলো। না মানে আপনি কি বিয়েতে রাজি? মিনমিনের স্বরে বলে। জোরে বলো, আমার চোখে চোখ রেখে কথা বলো। মিনমিনে স্বভাবের মানুষ আমার পছন্দ নয়। এই সাহস নিয়ে আমার বউ হতে এসেছো? লাস্টের কথাটুকু শুনেই তড়িৎ গতিতে মাথা তুলে তাকায় রওনাফের দিকে। বলে, আপনি কি বিয়ে করবেন? করব না কেন? বয়স হয়েছে, এক বউ গেছে কতদিন হলো, আর কতদিন একা থাকবো? এবার একটা বউ দরকার। আমি তা বলিনি, আমি বলছি বাবারা যে আমাদের বিয়ে ঠিক করছে, এতে আপনি রাজি কিনা। রাজি না হওয়ার কি আছে? মেয়ে সুন্দর, নরম সরম, তুলতুলে, বয়স কম, এমন সুযোগ কে হাতছাড়া করতে চাইবে বলো? তোমার বাবা চাচারা যে তাদের এতটুকু মেয়ে আমার মতো বয়স্ক লোকের হাতে তুলে দিতে চাইবে, এটা তো আমার কাছে স্বপ্ন। এমন লাগামহীন কথা শুনে সিরাতের মুখ লাল হয়ে উঠল। রওনাফ ঘাড় ঘুরে তার মুখের দিকে তাকায়। লজ্জা লজ্জা মুখটা দেখতে ভালোই লাগছে। হালকা হেসে দিল, বলল, তুমি কি রাজি? না মানে। রওনাফ এবার সোজা হয়ে তার দিকে তাকিয়ে দাঁড়ায়, বলে, ইতস্তত বোধ করো না, যা বলার এখনই বলো। বিয়ের পর কিন্তু শুনতে পারবো না যে আমি বিয়েতে রাজি ছিলাম না। বউ আমার বউয়ের মতোই চাই। সিরাত মাথা তুলে তাকায়, দোনামোনা করে বলে, আমার এক জায়গায় বিয়ে ঠিক হয়েছিল, তারপর? সবই ঠিক ছিল। ছেলের নাম ছিল জাবের। সে প্রায়ই আমাকে কল দিত, কথা হতো আমাদের মাঝে। বিয়ে ঠিক হওয়ার 5 মাসের মাথায় বিয়ে হওয়ার কথা ছিল। তারপর? সে আমার সম্পর্কে সব জানতো, আমিই জানিয়েছিলাম। বলেছিলাম সে যেন তার মা বাবাকে জানায়। কোন বিষয়? আমি কখনো মা হতে পারবো না। আচ্ছা, তারপর সে কি জানিয়েছিল তার বাবা মাকে? সিরাত চোখ নামিয়ে নেয়। চোখ ভারী হয়ে উঠেছে তার। লজ্জা অপমান তাকে ঘিরে ধরেছে। তাকাও আমার দিকে, চোখে চোখ রেখে কথা বলো। নিশ্চুপ। এই তাকাও আমার দিকে। সিরাত মাথা তুলে চোখ ভর্তি তার পানি, কথা আটকে আসছে। বলো, আমি শুনতে চাচ্ছি। সে জানিয়েছিল? না, সে বলেনি, আমাকে মিথ্যে বলেছে। বলেছে আমি বলেছি, তাদের কোনো সমস্যা নেই।
তারা নাতি চায় না, তারা বৌমা চায়। আমিও বোকার মতো মেনে নিলাম। কথা চলতে থাকে। আকদের কিছুদিন আগে তারা জেনে যায় বিষয়টা। তারা বাবাকে ফোন করে যা নয় তাই বলে অপমান করেছে। বাবার অপমানে মা সেদিন অনেক কথা শোনায় আমাকে, বলে আমি কেন জাবেরকে বলিনি এ কথা। আমি তো বলেছি, জাবেরও সেটা কৌশলে অস্বীকার করলো। তাই বাবা সেদিন তাদের বলেছে আমাকে এ বছরের মধ্যে বিয়ে দিয়ে দেখাবো। তুমি কি রাজি নাকি চাপে পড়ে মেনে নিচ্ছ? তোমার উপর কোনো দায় নেই এই বিয়েটা করার। কেউ কিছু বলবে না, আমি দেখব সবটা। তুমি শুধু একবার বলো। সিরাত চিন্তায় পড়ে যায়। কি করবে সে? একদিকে বাবার কথা, অন্যদিকে নিজের সিদ্ধান্ত। সে কি সিদ্ধান্ত নিবে সে তো নিজেই বুঝতে পারছে না। রাজি কিনা। সিরাতের চিন্তিত মুখ দেখে বলে, কোনো চাপ নেই, তুমি সময় নাও, ভাবো। যদি মনে হয় বিয়েটা তুমি করবে তাহলে আমার আর আমার ছেলের জীবনে তোমাকে স্বাগতম। আর যদি না করতে চাও, তোমার উপর আসা সব ঝড়কে আমি রওনাফ শিকদার মোকাবেলা করব, কথা দিলাম। এবার ঘরে যাও, আমি 2 দিন আছি, এই 2 দিন ভাবো, এরপর আমাকে জানাও। সিরাত রনাফের মুখের দিকে তাকিয়ে আছে। রনাফ বলল, যাও, রাত অনেক হয়েছে তো, আমি আছি তো, এত চিন্তা করতে হবে না, ভরসা করতে পারো আমাকে। সিরাত ধীরে ধীরে জায়গা ত্যাগ করে। রওনাফ রেলিং ধরে ঘুরে তাকায় আকাশের দিকে, ডুব দেয় অতীতে। চোখের সামনে ভেসে ওঠে তার দুষ্টু মিষ্টি ভরা একটা সংসার, একটা ঝড়, তারপর সব এলোমেলো। এই যে জগতের কাছে রওনাফ শিকদার একজন গোছালো পুরুষ, সিঙ্গেল ফাদার হিসেবে সবার চোখের সেরা, কেরিয়ারের দিক থেকে সফল। আসলে কি তাই? সারাদিনের গোছালো পুরুষটাকে সবাই দেখে, দিন শেষে বিছানায় গায়ে এলিয়ে দেওয়া অগোছালো নিঃসঙ্গ রওনাফ শিকদারের খোঁজ কেউ করে না। মুখে যতই বলুক সে রাজি এই বিয়েতে। আসলে কি তাই? প্রশ্ন তো ঘুরছে তার মনেও। হেজেলতে সুখের ছোঁয়া পাওয়ার আশা, অন্যদিকে হতাশায় ভরা বুকের হাহাকার। দুইটার মাঝে রওনাফ শিকদারের মন চাপা পড়ে আছে। কি করবে সে? সকাল সকাল হাঁটতে বের হয়েছে রওনাফ। রামিম ও ছোট চাচা ইশতিয়াক বাড়িতে থাকলে মাঝে মাঝে এভাবে সকালে বেরিয়ে পড়ে হাঁটতে। ছুটির দিন হলে তো কথাই নেই, কোনো ধরা বাঁধার সময় থাকে না, যত খুশি ঘোরাফেরা। 3 জনের সম্পর্ক বন্ধুর মতো। ইশতিয়াক বয়স 38-এর কোঠায়, পেশায় একজন ব্যাংকার, বিয়ে করেছেন, আছে 2 জন জমজ ছেলে, মেয়ে ইনান আর ইয়াস। তাদের বয়স 10 বছর। আর রামিম পারিবারিক ব্যবসা দেখাশোনা করে চাচা ও বাবার সাথে, বয়স 29, বিয়ে করেছেন, কোনো সন্তান নেই। কি ভাবলে? কি নিয়ে? তোমার বিয়ের কথা বলছে কাকাই। ও বুঝতে পারছি না কি করব। কাল সিরাতের সাথে কথা হলো, আছে দোচালাতে। কি করবে বুঝতে পারছে না হয়তো। মেজো কাকা কাকি হয়তো ওকে চাপ দিচ্ছে। আর বলো না, যেদিন কাকি কি ঝাড়টা এনে দিয়েছে মেয়েটাকে, যেন ওই সমস্যাও নিজে তৈরি করেছে। খারাপ লাগে বেটার মুখের দিকে তাকাতে। দেখ, যা করবি ভেবে চিন্তে করবি। ও ছোট চাপে পড়ে বড়রা যা বলবে মেরে নিবে। তুই তো বুঝতার, তুই ওর দিকটা দেখিস। বাবা বারবার শুধু জিজ্ঞাসা করে কি করব? ভালো লাগে না কিছু। এই বয়সে এসে বাচ্চা আছে আমার একটা, এখন যদি এই তালবাহানা করে। তা তুমি কি সারা জীবন এই সিঙ্গেল ফাদারের তকমানি ঘুরবা? নাবিল বড় হচ্ছে, ওর একজন মায়ের দরকার। তাই বলে সিরাত ওইটুকু বাচ্চা, ও এক বাচ্চা আর এক বাচ্চার মা হবে? মেয়েদের মা হতে বয়স লাগে না। এভাবে এই গল্প আড্ডার মধ্য দিয়ে তারা বাড়ির দিকে চলে আসে। বসার ঘরে বাড়ির বড় কর্তারা চা খাচ্ছে। আজ ছুটির দিন হওয়ায় সবাই বাড়িতেই আছে। খাবার টেবিলের দৃশ্যও আজ ভিন্ন। বাহারি সব খাবারে ভর্তি টেবিল। তারা 3 জন বাড়ির চৌকাঠ বেরোতেই ঝড়ের ব্যাগে কেউ এসে জড়িয়ে ধরে ইশতিয়াকের কোমর। কি গো ছোট শিকদার, আজ এত সকাল সকাল? ছোট দাদু, কোথায় ছিলে তুমি? হ্যাঁ, কাল এসে থেকে তোমাকে দেখিনি। এসে পরে তুমি আমার সাথে দেখাও করনি। জানো কত মিস করছিলাম তোমাকে। এটা কিন্তু খুব দুঃখের কথা। তোমার সাহস কত? তুমি নাবিল বাবুর সাথে দেখা করনি। তোমাকে তো পানিশমেন্ট দেওয়াই উচিত। বলে সে খুলে তুলে নেয় নাবিলকে। 9 বছরের নাবিল বাড়ির সকলের চোখের মণি। তবে সে তার ছোট দাদুকে সবার চেয়ে একটু বেশি ভালোবাসে, কারণ সে নাবিলের সব কথা শুনে তাকে কেউ বকলে ছোট দাদু তাকে বকে দেয়।
তার রাগে বাবাকেও বকে দেয়। হাত বাড়িয়ে রনফ ছেলেকে নিজের খুলে নেয়, বলে, তুমি দাঁত ব্রাশ করেছো বাবা? হ্যাঁ বাবা, এখন তুমি ফ্রেশ হয়ে এসো, ক্ষুধা পেয়েছে, খাবো। তুমি খেয়ে নাও দাদুদের সাথে, বাবার একটু সময় লাগবে। না, তুমি এসো, আমি অপেক্ষা করছি তোমার জন্য। রনফ নাবিলকে নামিয়ে দিয়ে চলে যায় নিজের ঘরে। ছেলে তাকে ছাড়া কখনোই খেতে চায় না, তাই সে দ্রুত ফ্রেশ হয়ে ডাইনিংয়ে চলে আসে। ইতিমধ্যে বাড়ির সকলে হাজির। সবার মাঝে সিরাতকে দেখে সে জিজ্ঞেস করে, পায়ের ব্যথা কমেছে? সিঁড়ি ভেঙে আসলে কেন? রাতে জ্বর এসেছিল? না ভাইয়া, জ্বর আসেনি, ব্যথা আছে কিন্তু তেমন সমস্যা হচ্ছে না। খাওয়ার পরে ব্যথার ওষুধ খেয়ে নিবে। সবাই খাওয়ায় মনোযোগ দেয়। নাবিল এখানে এসে অনেক খেলার সঙ্গী পেয়েছে। এই না নিয়ে আরও আশেপাশের কিছু বাচ্চা আছে, তাই খাওয়ার মাঝে তাড়াহুড়ো করছে। কেননা খাওয়া শেষে তারা বাড়ির পেছনের বাগানে যাবে খেলতে। রনফ ছেলের এমন তাড়াহুড়ো দেখে আর চোখে তাকায় তার দিকে, বলে, কোনো সমস্যা হচ্ছে খেতে? না বাবা, কোনো সমস্যা নেই। তাহলে তাড়াহুড়ো করছো কেন? শান্ত হয়ে বসে খাও। এখানে এসে একটু বেশি দুষ্টামি করছো তুমি। সব কাজে তোমার অনিয়ম করছো। বাড়ির এরিয়ার বাইরে যেতে না দেখি যেন। বাবার কথায় দমে যায় নাবিল। খুবই নিচু স্বরে পাশে বসা ছেলের উদ্দেশ্যে কথাগুলো বলে। তার মতে বাচ্চাদেরও আত্মসম্মান রয়েছে। ভরা সভায় বসে তাদের বকাঝকা করলে তাদের মস্তিষ্কে খারাপ প্রভাব পড়ে। নাবিলকে সে বকে কম, বোঝায় বেশি, আর বকলেও তা একান্তে কারোর সামনে নয়। এদিকে সিরাতের মা তার পায়ের এহেন দশা দেখে রেগে যায়। মেয়েটা তার কথা আচার আচরণে শান্তশিষ্ট হলেও চলাফেরা কাজকর্মে ভীষণ চটপটে। প্রায় সময়ই এসব দুর্ঘটনার শিকার হয় সে। সায়রা বেগম সিরাতের মা। চোখ কই থাকে তোর? বয়সে ভার হয়েছে, বুদ্ধিতে ধার হয় না কেন? দেখে শুনে চলা যায় না? আম্মা, এত লোকজনের মাঝে এভাবে বকাবকি করো না। ভাইয়ারা আছে তো, এখানে কি ভাববে? সে বোধ যদি তোমার ননদের হতো তাহলে তো কাজকর্ম করার আগে ভেবেচিন্তে করতো। ওর এসব নির্বোধের মতো কাজের জন্যই একটা বিয়ে ভাঙলো। এবার এটাও যাক, ভালোই হবে। যত জ্বালা সব আমার। বলে সে ডাইনিং রুম ত্যাগ করে ঘরে চলে যায়। কথাগুলো নিচু স্বরে বলায় কথাগুলো কেবল চেয়ারে বসা সিরাত ও তার পাশে দাঁড়ানো ভাবে মিথিলার কানে গিয়েছে। অন্যরা নিজ নিজ কথাবার্তায় ব্যস্ত। সিরাত কোনো রকম 2-4 লোকমা খেয়ে হাত ধুয়ে উঠে পড়ে। সিরাতকে উঠতে দেখে পাশে বসা রামিম তার দিকে তাকায়। বোনের ভার মুখ দেখেই বুঝে নেয় মা কিছু বলেছে তাকে। কিছু জিজ্ঞেস করবে তার পূর্বেই স্ত্রী মিথিলা চোখের ইশারায় চুপ থাকতে বলে। আরাফাত, কি হলো? ও চলে গেল যে? কিছুই তো খেলো না। বাবা, ও শরীরটা একটু খারাপ, তাই খায়নি। আমি পরে গিয়ে খাইয়ে দিয়ে আসবো, আপনি চিন্তা করবেন না। আরাফাত সাহেব আর কিছুই বলেন না। ছোট্ট নাবিল সে এত সময় সবটাই পরখ করে দেখছে। স্বপ্নে বুঝলেও সিরাতের মুখ ভার দেখেই বুঝেছে তার ফুপের শরীর খারাপ। এসে থেকে এখন পর্যন্ত তার সাথে ঝগড়া করেনি, তাই তার মনটাও ভালো নেই। তাই সে খাওয়া শেষ করে উঠে সোজা চলে যায় সিরাতের ঘরে। দরজা চাপানো থাকায় টোকা দেয়। তার বাবা বলেছে কারো অনুমতি ছাড়া কারো জিনিস ধরতে হয় না বা কারো ঘরে প্রবেশ করতে হয় না। দরজায় টোকা শুনে জানালার ধারে বসা সিরাতের ধ্যান ভঙ্গ হয়। সে ভিতরে আসার অনুমতি দেয়। সিরাত দেখে ছোট্ট নাবিল গুটি গুটি পায়ে তার দিকে এগিয়ে আসছে। 2 হাত কোমরে বেঁধে সিরাতকে বলে, মিশু, ফুপি, তুমি খাবার না খেয়ে চলে আসছো কেন? তোরে বলবো কেন? তোর জেনে কি লাভ? তোমার এত বড় শরীর, সেটা চালাতেও তো পেট ভরে খেতে হবে। তা যদি না খাও তুমি তো অসুস্থ হয়ে যাবে। এরপর ডাক্তার ইঞ্জেকশন দিলে বুঝবে মজা। খুব মজা, তাই না? তুমি ইঞ্জেকশন নিয়ে কাঁদবে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। মজা না তো? কথা বাদ, তুমি বলো খাওনি কেন? শরীর ভালো লাগছে না তাই। জ্বর তোমার? কই দেখি। নাবিল হাত বাড়িয়ে কপাল ও গলা চেক করে দেখে। হালকা জ্বর, তাই মুখে রুচি নেই। দাঁড়াও, বাবাকে বলি তোমাকে ঔষধ দিতে। খেলে দেখবে তুমি সুস্থ হয়ে যাবে। রাখ তোর ডাক্তারি, ডাক্তারের ছাও ডাক্তারি করতে আসছে। শোন, বিকেলে এক জায়গায় যাবি আমার সাথে? তোমার সাথে গেলে আমার লাভ। এটুকু বয়সে লাভ ক্ষতি কি বুঝিস তুই? যাবি কিনা বল। যাব, কিন্তু শর্ত আছে। কি? আইসক্রিম খাওয়াতে হবে।
ছি নাবিল, তোর বাপ না একজন সৎ ডাক্তার, তার ছেলে হয়ে ঘুষ খাবি তুই? তোর বাপকে বলি। চুপ থাকো তুমি, বাবাকে বললে ভালো হবে না কিন্তু। যা বলবো না, আইসক্রিমও খাওয়াবো, যাবি কিন্তু। আর এটা কিন্তু টপ সিক্রেট, কাউকে বলবি না। আচ্ছা বলবো না। তুমি ইনাকে বাদ দিয়ে আমাকে নিচ্ছ। ওই দুইটা পেট পাতলা সব বলে দেয়। শোন, বিকেলে ঘুমাই যাস না, রেডি হয়ে থাকিস। আমি সিগন্যাল দিতেই বাড়ির বাইরে চলে যাবি, বাগানের দিকে থাকিস। আচ্ছা, কিন্তু বাবাকেও বলবো না। হয় যা গিয়ে বল তোর বাপকে, তোর কানও ছিঁড়বে আমারটাও। আচ্ছা বলবো না। নাবিল বেরিয়ে আসে সিরাতের রুম থেকে। বের হতেই বাবাকে সামনে দেখে একটু থতমত খায়। রওনাফ জিজ্ঞেস করে, এখানে কি করো? মিশুকে দেখতে এসেছিলাম, ও অসুস্থ তো তাই। তো কি দেখলে? মিশু সুস্থ? কিন্তু কম সুস্থ। চেক করে দেখলাম হালকা জ্বরও আছে, তাই মুখে রুচি নেই। তুমি একটু ওকে ঔষধ দিও তো, কিছু খেতে পারছে না। সুস্থ না থাকলে তো বিকালেও যেতে পারবো না। কোথায় যাবে? বাবা আমি রুমের বাইরে কথাবার্তা শুনে বেরিয়ে আসে সিরাত। এসে এমন মুখ ফসকে বলা কথা শুনে ঘাবড়ে যায়। সাথে নাবিলকে টেনে নিজের কাছে এনে বলে, আরে ভাইয়া, বাগানে যাওয়ার কথা বলছো? আপনি যান, আপনাকে চিন্তা করতে হবে না। আমি এখন সুস্থ, আপনি চিন্তা মুক্ত থাকেন। চিন্তা কে করছে? আমি কেন তোমার চিন্তা করতে যাব? এমন মুখের উপর অপমান শুনে লজ্জা পায় সিরাত। পরিস্থিতি সামাল দিতে গলা খাকারি দিয়ে বলে, হ্যাঁ তাই তো। এই নাবিল, চল, কথা আছে তোর সাথে। আপনি যান ভাইয়া। বলে বোকা বোকা হেসে নাবিলকে টেনে ঘরে নিয়ে দরজা বন্ধ করে দেয়। নাবিল এত সময় না বুঝলেও যখন বুঝলো সে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সামনে সিরাত ফুঁসছে। নাবিল হেসে বলে, মিশুরাগ করো না, আমি বুঝতে পারিনি এভাবে মুখ ফসকে যাবে। তা বুঝবি কেন? এখুনি দিচ্ছিলি সব নষ্ট করে। যদি বলে দিতে আমরা বাইরে যাব, আর এ কথা বাড়ির অন্যদের কানে গেলে আমাকে কত কি বলতো জানিস? একে তো পায়ের এই অবস্থা, তার উপর বিয়ের ঝামেলা। লাস্টের কথাটুকু বিড়বিড় করে বলে। তারপর আবারও নাবিলের দিকে তাকিয়ে বলে, শোন, মুখে সুপার গ্লু লাগিয়ে নে, যেন কথা কোনোভাবেই মুখ ফসকাতে না পারে। যদি এই কথা কারোর কানে যায় নাবিল, তুই শেষ। হয় আরে প্যারা নাই মিশু, এই কথা কেউ জানবে না। তুই তো বড় প্যারা, যা এখন সময় মতো চলে আসিস। নাবিল বেরিয়ে যায় ঘর থেকে। সিরাত যাবে তার বান্ধবীর বাড়ি। সেই বিপদে আর কাউকে ভরসা করতে পারছে না, তাই শেষ ভরসা তার প্রিয় বান্ধবী ইলা। তার থেকে পরামর্শ নিতে যাবে সে। প্ল্যান মোতাবেক বিকালে সবার চোখে ফাঁকি দিয়ে চলে যায় নাবিল ও সিরাত। দুজন রিক্সা দেখে উঠে পড়ে তাতে। ইলার বাসায় যেতে সময় লাগে প্রায় 30 মিনিটের মতো। বাসায় পৌঁছে ভাড়া মিটিয়ে যায় বাসার ভেতরে। নাবিল ভেবে পাচ্ছে না মিশু এখানে কেন এনেছে তাকে। তার এত ভেবে কাজ নেই, তাকে আইসক্রিম দেওয়া হবে এতেই সে খুশি। ইলা আর সিরাত ব্যালকনিতে বসে আছে। নাবিল রুমে আছে। বসে বসে সিরাতের ফোনে গেম খেলছে। এবার বল সমস্যা কি? দোস্ত, আব্বু আবার বিয়ে ঠিক করছে আমার। ইলা অবাক হয়। 2 দিন আগে বিয়ে ভাঙলো, এর মধ্যে আবার। বলিস কি, এত তাড়াতাড়ি পাত্র পেল কই? মাত্র তো বাড়ি ছিল, মুখ গোমরা করে বলে। বাড়ি থেকে আবার? এক তো তোর ভাই, তোর একটা ফুফাতো ভাই, শুনেছি তারও আবার প্রেমিকা আছে। তাহলে কে? ভাবতে থাক, আরও আছে। আর কে? আর তো আছে তোর ওই বড় ভাই, যার বউ নেই। একটা ছেলে আছে, না মেয়ে জানো? তোর সাথে যে পুচকু আইটেমটা আসলো, ওটা কে রে? ভাইয়ের ছেলে বিয়ে হলে হবে নিজের ছেলে। কি কি সব বলছিস? আরে ওই আইটেমটার বাপের সাথেই বিয়ে দেবে। ধর আমারে, মাথা ঘুরছে আমার। তুই বাপের বিয়ে ভাঙতে ছেলেকে সাথে নিয়ে এসেছিস? তো কি করব, আর কাউকে পাইনি, এবার বল কি করব। তার সাথে কথা বলেছিস? সিরাত রাতের সব ঘটনা খুলে বলে। দেখ, বিয়েটা সারা জীবনের একটা বিষয়। জমার বলাতে কিচ্ছু যায় আসে না, সিদ্ধান্ত তোর। আমি শুধু উপায় বলতে পারি, কিছু পরামর্শ দিতে পারবো, বাকিটা তোর বিষয়। তুই তাকে ছোট থেকে চিনিস, জানিস, তার বিয়ে সংসার সবই দেখেছিস। কেন ডিভোর্স হয়েছে তাও জানিস। যদি মনে হয় মানুষটা ভালো, তার সাথে এক জীবন পাড়ি দেওয়া যায়, তবে আমি বলবো বয়সটা কোনো বিষয় না।
জাবেরের তো বয়স কম ছিল, কি করলো সে? তাই বলি কি নিজে নিজে এই বালিশে মাথা রেখে চিন্তা কর। মন কি বলে শোন। যদি মনে হয় সন্তান সমেত মানুষটাকে গ্রহণ করা যায়, তাহলে আমি তোর পাশে আছি। আর যদি না পারিস, তাও আমি পাশে থাকবো। ছেলেটা তো দেখলাম যথেষ্ট ভদ্র, বাকিটা তুই থাকিস, তুই জানবি। এবার দেখ কি করবি। আমার কথা তো আমি বললাম। সিরাত ভাবনায় পড়ে যায়। আরও কিছু সময় গল্প করে তারা বেরিয়ে আসে। রিক্সা ঠিক করে বাসার উদ্দেশ্যে তখনই বেঁকে বসবে নাবিল। বলে, মিশু, তুমি তো বললে আইসক্রিম খাওয়াবে, তাহলে বাসায় যাচ্ছ কেন? সরি রে, ভুলে গিয়েছিলাম। এই তোরে এখানে এনে কত কি খাওয়ালাম, তাও আইসক্রিমের ভূত নামেনি। চল মামা, চলেন, সামনে কোনো বড় দোকান পেলে দাঁড়াবেন। একটা বড় দোকানের সামনে এসে রিক্সা থামতেই তারা ভাড়া মিটিয়ে দোকানে ঢোকে। আইসক্রিম কিনে বের হতে যাবে, তখনই দেখে দরজা থেকে দোকানে ঢুকছে রনক শিকদার। এদিকে তাকে দেখে দুই শিকদারের প্রাণ যায় যায় অবস্থা। যদি দেখে নাবিলের হাতে আইসক্রিম, তাহলে বাবা তাকে পিটিয়ে পিঠের ছাল তুলবে। আর সিরাত কেন নাবিলকে নিয়ে এসেছে তার জন্য তার চামড়াও তুলবে। দুজনেই কোনো রকমে দোকানের এক কোনায় সার্ফের পেছনে লুকায়। সিরাত বলে, তোর জন্য হলো সব। কি দরকার ছিল এখানে আসার? বাড়ি গেলে তো বেঁচে যেতাম। প্রতিবাদ করে নাবিল বলে, নিজের বেলায় সব ঠিক, অন্যের বেলায় সব দোষ। বাইরে আসার কথা কে বলেছে? আমি? চুপ থাক। ধরা খেলে জনমের মতো আইসক্রিম খাইয়ে দেবে দুজনকে। তোর বাপের রেকর্ড তো আবার মেলা ভালো। দুজন চুপ হয়ে যায়। নজর তাদের সামনে অপেক্ষা করছে রনক শিকদারের চলে যাওয়ার। আরই মাঝে নাবিলের ঘাড়ে কেউ হাত রাখে। ভাইয়ের চোটে নাবিল চিৎকার করে ঘুরে তাকায়। সন্ধ্যার নাস্তায় বাড়ির সকলে উপস্থিত থাকলেও নেই সিরাত ও নাবিল। ইতিমধ্যে ঘরের সবার কানে খবর পৌঁছে গেছে তারা দুজন বাড়ির বাইরে গিয়েছে। রনক চিন্তিত ভঙ্গিতে সোফায় বসে আছে। দুপুরের পর বের হয়েছিল পুরনো বন্ধুদের সাথে দেখা করতে। ফিরেছে একটু আগেই। এসে শুনতে পায় তার ছেলে ও সিরাত বাড়িতে নেই। বিকালের পর থেকে কেউ তাদের দেখেনি। এই না নিয়াসকে জিজ্ঞেস করলে তারাও জানায় নাবিল বিকালে খেলতে বের হয়নি তাদের সাথে। রামিম ও ইশতিয়াক বাড়ির আশেপাশে এলাকার মধ্যে খুঁজে এসেছে তারা। ফোন দিচ্ছে বারবার, ফোনটাও তুলছে না। এদিকে নাহিল ও সিরাত বসে আছে একটা ক্যাফেতে। সামনেই বসে আছে জাবের। সিরাত ক্রমাগত ঘামছে। তখন সিরাতকে দোকানে দেখে এগিয়ে আসে জাবের। নাবিলের ঘাড়ে হাত দিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। নাবিল বেচারা বাপের ভয়ে চিৎকার করে ওঠে সঙ্গে সঙ্গে। সিরাত তার মুখ চেপে ধরে। সেখান থেকে জোরপূর্বক সিরাত ও নাবিলকে ধরে নিয়ে এসেছে ক্যাফেতে কথা বলতে। কেমন আছেন মিসকাট? সিরাত তার ডাকনাম হলেও প্রকৃত নাম মিশকাত শিকদার, তাই তো নাবিল সংক্ষেপে মিশু বলে। এই নামে কেবল তার দাদাই ডাকত। জি ভালো। সন্ধ্যা হয়ে আসছে, বাসায় যেতে হবে। একটু থাকুন, কথা বলতে চাই আপনার সাথে। আমি বলতে চাচ্ছি না, ওকে এনেছি সাথে। ওর বাবা হয়তো চিন্তা করছে। আমাদের যেতে দিন। আপনার সাথে আমার কোনো কথা নেই। সরি, আমাকে মাফ করে দিন। আমি জানি আমি ভুল করেছি। কেন? ঠিক কোন ভুলের জন্য মাফ চাচ্ছেন? আমার সত্যিটা আপনার মা বাবাকে জানাননি তার জন্য, নাকি আপনার বাবার করা অপমানগুলোর জন্য? সব কিছুর জন্য সরি। আমি মানছি আমি না বলে ভুল করেছি। আমি চেয়েছিলাম তারা না জানুক। বিয়ের পর জানলে তখন আর কিছু করার থাকতো না। কিন্তু তারা জেনে গেছে। আমাকে অকথ্য ভাষায় অপমান করছে, আমার বাবাকে অপমান করেছে। তাই তো বাবা আমার বিয়ে ঠিক করেছে শুধুমাত্র জেদের বশে। আপনাদের লুকোচুরিতে আমি ফেঁসে গেলাম। সিরাতের চোখের বাঁধ ভেঙেছে বহু আগে, কিন্তু গলার জোরটা ধরে রেখেছে। আপনার জন্য মা আমার সাথে দুর্ব্যবহার করে, কথা বলে না ঠিক করে। বাড়ির ছোট বড় সবাই আমাকে এড়িয়ে চলে। কারো চোখে চোখ রাখতে পারি না। পাড়া প্রতিবেশী কটু কথা বলে। বলুন, এগুলো কি আমার প্রাপ্য ছিল? আমার তো কোনো দোষ ছিল না। আল্লাহ আমাকে অক্ষম করেছে, এটা কি আমার দোষ? আমি অন্তত দুঃখিত। আমাকে ক্ষমা করে দিন। সব মিথ্যা হলেও আমি যে আপনাকে ভালোবাসি এটা মিথ্যা না। আমি চাইলেও কিছুই ঠিক করতে পারবো না। আপনি বললে আপনার পা ধরে ক্ষমা চাইব, তবুও এই অপরাধ বোধ থেকে আমাকে মুক্ত করুন।
আপনার যদি মনে হয় আমাকে শাস্তি দেবেন, আমি সব শাস্তি মাথা পেতে নেব, তবুও এই যন্ত্রণা থেকে মুক্ত করে দেন। আপনাকে ক্ষমা করলে কি সব কিছু আগের মতো হয়ে যাবে? যদি হয়ে যায় তবে আমি মিশকাত শিকদার আপনাকে ক্ষমা করে দিব। বলুন, হবে ঠিক? জাবের নিশ্চুপের জবাব তার কাছে নেই। চলে যান আমার সামনে থেকে। আপনার মুখতে দেখতে চাই না, আর কখনো আসবেন না আমার সামনে। আমি আপনাকে আমার কাছে ফিরতে অনুরোধ করব না। আমি জানি সে জায়গাটা আমি হারিয়েছি। শুধু আপনার কাছে ক্ষমা চাই। এইটুকু দিন আমাকে। এই অপরাধবোধ আমাকে বাঁচতে দিচ্ছে না। আমি করব না আপনাকে ক্ষমা। এভাবে অপরাধ বোধ নিয়েই বাঁচুন, এটাই আপনার শাস্তি। অভিশাপ দিলাম, যা দিয়েছেন তার দ্বিগুণ ফেরত পাবেন। নাহিলের হাত ধরে টানতে টানতে নিয়ে বেরিয়ে আসে। নাহিল তো অবাক হয়ে একবার সিরাতের মুখ, একবার জাবেরের মুখ দেখে চলেছে। কি হয়েছে সব মাথার উপর থেকে গিয়েছে তার। এটুকু বুঝেছে লোকটা তার মিশুকে কাঁদিয়েছে। চারিদিকে আধার নেমেছে। চিন্তিত মুখগুলো ড্রয়িং রুমের দরজার দিকে চেয়ে আছে। আর রওনাফ ও ইশতিয়াক খুঁজতে বের হয়েছে। হাড়ি মাঝে সকল চিন্তার অবসান ঘটিয়ে বাড়ির চৌকাঠে পা রাখে সিরাত ও নাহিল। তাদের দেখেই ছুটে আসে বাড়ির লোকজন। আজমল শিকদার হাঁটু গেড়ে বসে জোরে ধরে নাদিকে। পাশেই চুপ করে দাঁড়িয়ে আছে সিরাত। হঠাৎ নীরবতা ভেঙে আরাফাত শিকদার প্রশ্ন করে, কোথায় গিয়েছিলে? বাবা, আমি একটু শুধু সাপটা ভাবে জিজ্ঞেস করছি, কোথায় গিয়েছিলে? নাহিলকে নিয়ে বেরিয়েছো সেই বিকেলে, এখন কয়টা বাজে দেখছো? রনক, ছেলের চিন্তায় পাগল হয়ে যাওয়ার জোগাড়। তুমি সেখানে কাউকে কিছু না বলে এতটুকু একটা ছেলেকে নিয়ে বাইরে গেলে। হঠাৎ করে এই পাশ থেকে সপাটি চর পড়ে সিরাতের গালে। ব্যথা পেলেও ব্যথার উৎসটা খুঁজতে সময় লাগলো কয়েক সেকেন্ড। পুনরায় আবার চর। এবার সে ঘুরে পেছনের দিকে পড়ে। নিচে পড়তে পড়তে দু হাতে আগলে নেয় পেছন থেকে কেউ। রওনাফ শিকদারকে বাড়ি থেকে কল করে জানায় ছেলে তার বাড়ি এসেছে। সে হান্তদন্ত হয়ে ছুটে আসে, এসে দেখে এই অবস্থা। কি করছেন চাচি? এত বড় মেয়ের গায়ে হাত তোলে কেউ? সে সিরাতকে নিজের পিছনে আড়াল করে নেয়। ওকে আমার হাতে দাও, ওকে মেরে ওর চাপা ভেঙে দেব। এত বয়স হয়েছে, এতটুকু বোঝার বয়স হয়নি তার? ঢ্যাং ঢ্যাং করতে করতে বাচ্চা ছেলেটাকে নিয়ে বেরিয়ে গেল। কাউকে বলার প্রয়োজন বোধ মনে করেনি। হয়েছে তো, ফিরে এসেছে, এবার শান্ত হন। একে বিদায় না করে শান্তি হবে না। এক বিয়ে ভেঙে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, রাস্তায় মুখ দেখানোর জায়গা রাখেনি। চুপ করবে আম্মা? কি শুরু করছো? অনেক হয়েছে। চুপ কর তুই। বাচ্চা জন্ম দেওয়ার মুরদ নেই, তার আবার ঢং। শোনো রওনা, তোমার যদি ওকে বিয়ে করতে আপত্তি থাকে বলো, আমি আমার বোনের ছেলের সাথে বিয়ে দেব ওর। তাও এই মেয়ের ঝামেলা আর বয়ে বেড়াতে পারবো না। জন্ম থেকেই জ্বালিয়ে মারছে। ওর বিয়ে দেব, তাও এই সপ্তাহে। পাগল হয়েছে তুমি? ও একটা নেশাখোর, তার সাথে তুমি বোনের বিয়ে দেবে? থামো তুমি, এসব নিয়ে পরে কথা বলা যাবে। সিরাত, রুমে যা। ওর মতো মেয়ে আমার দরকার নেই। ওর জন্য তোর আব্বু অপমানিত হয়েছে। আমি ওর বিয়ে শামীমের সাথেই দেব। সিরাত ভয়ে ভয়ে রওনাফের পেছন থেকে মুখ বের করে বলে, আমি শামীমকে বিয়ে করব না। না, তোমার জন্য রাজপুত্র আসবে। বিয়ে করব না আমি ওই তোমার নেশাখোর বোনপুকে। ইসরাত, নিজের ঘরে যাও, এ নিয়ে আর কোনো কথা শুনতে চাই না। আব্বু আম্মুকে বলে দাও ওই লোকের সাথে বিয়ে দিলে আমি সুইসাইড করব। বলে ঈশ্বরী ডিঙ্গিয়ে নিজের ঘরে চলে যায়। বসার ঘরেই বৈঠক বসে। সিরাত ও রওনাফের বিয়ে তারা দুই একের মাঝে দিয়ে দিবে। শায়রা মানসিকভাবে কিছুটা অসুস্থ থাকায় কেউ তাকে কিছু বলতে পারে না। তাই তো এমন আচরণ করলেও সবাই চুপ থাকে। এবার যেহেতু বলেছে বিয়ে দেবে, তার মানে দিবেই। রওনাফ না হলেও শামীমের সাথে। তাই সবাই সিদ্ধান্ত নিয়েছে রওনাফ ও সিরাতের বিয়েই হবে। তা সে তাদের মত থাকুক আর না থাকুক। বৈঠক শেষে যে যার ঘরে চলে যায়। নাহিল, সে তো পরিবেশ গরম দেখে আগে ভাগে লুকিয়েছে তার ছোট দাদুর ঘরে। আজ আর বাবার সামনে যাবে না সে। রাত 10টার কিছু পরে সবাই যখন নিজ নিজ ঘরে, তখন রওনাফ এসে দাঁড়ায় সিরাতের দরজায়। 2-3 বার নক করতেই ভেতর থেকে দরজা খুলে দেয়। আজকে বিষয়টা চাপা দিয়ে অন্য প্রসঙ্গে কথা তোলে। সিরাত রওনাফকে দেখে বলে,
আপনি এ সময় এখানে? কিছু বলবেন ভাইয়া? কোথায় গিয়েছিলে নাহিলকে নিয়ে বিকালে? ভাইয়া, আমার বান্ধবী আছে ইলা, ওর বাসায় গিয়েছিলাম। সরি, বুঝতে পারিনি যে সন্ধ্যা হয়ে যাবে। নাহিলকে নেওয়া আমার উচিত হয়নি। কথাগুলো সে মাথা নিচু করে বলে। যা বলবে চোখে চোখ রেখে বলবে। এতটা কেয়ারলেস হলে চলে না সিরাত। তোমার বয়স হয়েছে, বোঝা উচিত কোনটা ঠিক কোনটা ভুল। আমি দুঃখিত, আর এমন হবে না ভাইয়া। বলো। সিরাত মাথা নিচু করে হাতের মাঝে হাত নিয়ে মুচড়াচ্ছে। তা দেখে রনফ বলে, মনের মাঝে কোনো দ্বিধা রেখো না, নির্ভয় বলো। আমি শুনছি তোমার কথা। আমি শামীমকে বিয়ে করব না, ও একটা নেশাখোর মেয়েবাজ একটা লোক। বলে ঝরঝর করে চোখের পানি ছেড়ে দেয়। রওনাফ ভাবে তার চাচের কথা। সে জানে তার বোনপো সম্পর্কে, তবুও এমন কথার মানে কি? শুধুমাত্র রাগার জেদের বশে কি করছে এসব? জায়রা বেগমের তৃতীয় প্রেগন্যান্সির সময় থেকে তার মানসিক স্বাস্থ্যের অবনতি হয়। সব সময় খিটখিটে মেজাজ। সবচেয়ে বেশি রাগটা বোধ হয় সিরাতের উপরেই দেখায়। কেন তা কেউ জানে না। আমি কিন্তু করব না ওই লোককে বিয়ে। আচ্ছা, করতে হবে না, চাচিকে তো চেনই, বলেছে যখন করেই ছাড়বে। তাই বলে ওই শামীম বজ্জাটা আজীবন কুমারী থাকলেও তো ওরে বিয়ে করব না। দরকার হলে পালাবো বাড়ি থেকে। পালিয়ে যাবে কই? জায়গা আছে কোনো যাওয়ার? করব না আমি ওই লোককে বিয়ে। আর যেই হোক, মুচি, রিক্সাওয়ালা, কৃষক, যে কোনো কাউকে বিয়ে করে নিব, তাও ওই অসভ্যটাকে না। বুঝলাম। রওনাফ শিকদারকে বিয়ে করতে আপত্তি আছে? সিরাত প্রথমেই বুঝতে পারে না, প্রশ্নবোধক চেহারা নিয়ে তাকিয়ে থাকে তার দিকে। বলে, বলছি যে রওনাফ শিকদারকে বিয়ে করতে কোনো আপত্তি আছে? না মানে অন্তত রিক্সাওয়ালা কৃষকের চেয়ে বেটার হয়তো বা। তুমি তাদের বিয়ে করতে চাইলেও তারা তোমাকে বিয়ে করবে না। ছল ছল চোখে তাকায় রওনাফের দিকে। সম্পূর্ণ কথাটা মাথায় না ঢুকলেও শেষের লাইনটা ভালো মতো গেঁথে গেছে। তাকে প্রশ্ন করে, কেন করবে না? আমি কি দেখতে খারাপ নাকি আমি অক্ষম তার জন্য? তুমি তো দেখি অন্য মিনিং বের করে নিয়েছ। করবে না কারণ তোমার 1 মাসের স্কিন কেয়ার প্রোডাক্টের দামে তাদের পুরো মাস চলে যাবে, তাই খরচের ভয়ে বিয়ে করবে না। তা আপনার কি সে ভয় নেই? হালকা হেসে সে বলে, খরচের ভয় রনব শিকদার পায় না, যাচাই করে দেখতে পারো। একটু থেমে আবার বলে, বলো, রনব শিকদারে কি বিয়ে করতে আপত্তি আছে? এটাই শেষ সুযোগ তোমার জন্য। এরপরে মায়ের কথা অনুযায়ী ওই শামীমকে বিয়ে করে নিও। না। আতঙ্কিত হয়ে বলে। তাহলে কি করবে? সিরাত ভাবনায় পড়ে যায়। তবে ও ভাবে যে এ সময়ে এটা ছাড়া আর কোনো উপায় নেই, তাই মাথা নেড়ে সম্মতি জানায়। মুখে বলো। না, আপত্তি নেই। পুরোটা বলো। আমার রওনাফ শিকদারকে বিয়ে করতে কোনো আপত্তি নেই, তবু ওই শামীমকে বিয়ে করতে বলবেন না। রওনাফের মুখে হালকা হাসির ঝিলিক দেখা যায়। সে কোনো কিছু না বলে কক্ষ ত্যাগ করে। সিরাত তার যাওয়ার পানে তাকিয়ে রয়। বিড়বিড় করে বলে, ভাইয়া কি বিয়ের কথা শুনে লজ্জা পেল? পরদিন সকাল, সবাই খাওয়ার টেবিলে ব্যস্ত। সবাইকে আজ যার যার কর্মস্থলে ফিরতে হবে। বাড়ির কর্তারা সবাই এক টেবিলে খেতে বসেছে। গিন্নিটা খাবার নিয়ে ছুটাছুটি করছে। সকল ব্যস্ততাকে ছাপিয়ে ভেসে আসে একটি কথা। বাবা, আপনারা বিয়ের আয়োজন করুন। মানে তুমি তো কাল বললে ইশরাতের মতামত জেনে তারপর সিদ্ধান্ত নেবে। সিরাতের কোনো আপত্তি নেই, সেও রাজি হয়েছে। বাড়ির সকলে বলে আলহামদুলিল্লাহ। এক রাতের মধ্যে কিভাবে সম্ভব? ও এত সহজে রাজি হয়ে গেল? কাল রাতে যখন খাবার নিতে গেলাম তখনও তো বলল সে বিয়ে করবে না। জানি না, বলল কোনো আপত্তি নেই তার বিয়েতে। যেভাবেই হোক রাজি তো হয়েছে, এটাই অনেক ভাইজান। এবার কিন্তু তাহলে জর্দার আয়োজন হবে। গতবার তো কিছুই হলো না, আর আনাফ এটা বলতে গেলে একই করেছে। এবার আর কোনো কথা শুনবো না। মুখ ফসকে বলে ফেলে বিষাক্ত এক অতীতের কথা। যখন বুঝতে পারে তখন সে তাকায় রওনাফের মুখের দিকে। দেখে গম্ভীর মুখটা আরো গম্ভীর হয়ে উঠেছে। আমার ছুটি নেই, যা করার আজকালের মাঝেই করো। যা করবে ঘরোয়াভাবে হবে, কোনো আয়োজন হবে না। সবার মুখে আধার নেমে আসে। রামিমটা এক প্রকার প্রতিবাদ করে ওঠে। কি বলছে ভাইয়া? ভাই বোনের বিয়ে একসাথে, তাও যদি এমন সাদামাটা হয়। রামিম চুপ করো।
কোনো আয়োজনের দরকার নেই। ওরা রাজি হয়েছে, এটাই অনেক। যতটুকু করলেই নয়, সেটুকুই হবে শুধু। আরাফাত, যাকে যাকে দাওয়াত করার করে নে। তোর মেয়ের বিয়ে বলে কথা। ভাইজান, আপনারা তো ছেলের বিয়ে একই তো। তুমি আত্মীয়ের দিকটা দেখো, বাকিটা আমরা দেখছি। খাওয়ার টেবিলে সব আলোচনা সারা হলো। অবশেষে বিয়ের দিন তারিখ ঠিক করা হলো। আজ থেকে গুনে গুনে 5 দিন পর শুক্রবার। রওনাফ প্রথমে আপত্তি করলেও পরে মেনে নেয় সবার কথা। সিদ্ধান্ত নেয় সে একা ফিরবে ঢাকা, ছেলেকে এখানেই রেখে যাবে। রওনাফ দোতলার করিডোরে রেলিং ধরে দাঁড়িয়ে আছে নিচের দিকে চেয়ে। মনে পড়ে যায় কাল রাতের কথা, কিভাবে রাজি করেছে। এত বছরের তিক্ত অতীতকে পেছনে ফেলে নতুন করে জীবন শুরু করতে চলেছে সে। হোক না সেটা মনের বাইরে গিয়ে, তবু যদি একটা সিদ্ধান্ত একটা মানুষের জীবন পাল্টাতে পারে, এটাই অনেক। গতবার বাবা মায়ের মনে কষ্ট দিয়ে যেটা করেছে তার প্রায়শ্চিত্ত হিসেবে না হয় বিয়েটা করে নেবে সে। পরের দিন সকালে রওনা বেরিয়ে পড়ে ঢাকার উদ্দেশ্যে। নাহিলের দায়িত্ব দিয়ে যায় সিরাত ও মিথিলার উপর। চাচির অসুস্থতা, বাড়ির অন্য মহিলা সদস্যরা বাড়ি নেই, তাই তারা দুজনই ভরসা। যাওয়ার সময় নাহিল বাবাকে জড়িয়ে ধরে আছে। তার মন খারাপ, কখনো সে বাবা ছাড়া কোথাও থাকেনি। বাবা তাকে রেখে যাচ্ছে, এতেই তার মন ভার। ছেলের মুখ দেখে বলে, বাবা তো মাত্র 3 দিনের জন্য যাচ্ছি সোনা, এইভাবে মন খারাপ করলে কি করে যাব বলো? আমাকেও নিয়ে চলো। তা হয় না সোনা, তুমি এখানে সবার সাথে থাকো। বাবা দ্রুত চলে আসবো, রোজ কল করব, তোমার সাথে কথা বলবো। মনেই হবে না বাবা দূরে আছে। বাবার কাজ না থাকতে তো যেত না, তাই না? মন খারাপ করে না। তাড়াতাড়ি চলে আসবে, 3 দিনের বেশি হলে আমি কিন্তু এখানে থাকবো না, নানুর বাসায় চলে যাব। আচ্ছা, চলে আসবো তাড়াতাড়ি, এবার আসি। মাথা নেড়ে সম্মতি দেয়। অনিচ্ছা থাকা সত্ত্বেও ছেড়ে দেয় বাবাকে। বাড়ির সকলকে বিদায় দিয়ে বেরিয়ে পড়ে সে। রওনাফের ঢাকায় আসার 2য় দিন আজ। সকাল সকাল তৈরি হয়ে বের হচ্ছে হাসপাতালের উদ্দেশ্যে। অলসতার কারণে আজ আর সকালের খাবারটা তৈরি করা হয়নি। হাসপাতালের ক্যান্টিন থেকেই খাওয়ার চিন্তা করেছে। রওনাফের ফ্ল্যাট থেকে বাসার দূরত্ব ঘন্টাখানেকের পথ। জ্যামে পড়লে তো কথাই নেই। ছেলের স্কুল থেকে কাছে বিধায় এখানেই বাসা নিয়েছে। তারা থাকলে সেদিন বাইক নিয়ে বেরিয়ে পড়ে। আজও তেমন বাইক নিয়েছে। রাস্তার জ্যাম কম থাকায় তাড়াতাড়ি পৌঁছে যায়। বাইকটা পার্কে করে সোজা যায় ক্যান্টিনে। হালকা কিছু খাবার নিয়ে বসে পড়ে এক কোণের এক টেবিলে। খাওয়ার মাঝে ফোন বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে বন্ধু রায়হানের নাম্বার। রায়হানও পেশায় একজন ডাক্তার, একই হাসপাতালে কর্মরত। ফোন রিসিভ করতে করতে ওপাশ থেকে পুরুষালী কণ্ঠ ভেসে আসে। কই আছিস রে? তোর কেবিনে খুঁজলাম, পেলাম না। ক্যান্টিনে আছি, চলে আয়। কল কেটে ফোন পকেটে ভরে নেয়, আবার খাওয়ায় মনোযোগ দেয়। কিছু সময় পর রায়হানও আসে ক্যান্টিনে। খুঁজে নেয় সঠিক ব্যক্তিকে। সামনে চেয়ার টেনে বসে একজন ওয়েটার ডেকে একটা কফি ও একটা স্যান্ডউইচ অর্ডার করে। কিছুক্ষণের মধ্যেই খাবার চলে আসে। খেতে খেতে সামনের ব্যক্তির উদ্দেশ্যে শুধায়, নাহিল কই? দেখছি না ওকে। না, ও বাড়িতে আছে। বাসায় একা কি করছে? ওর স্কুল আছে না? রোজ তো সাথে করে নিয়ে আসিস। ওকে রাজশাহী রেখে এসেছি, গ্রামের বাড়ি। তুই রেখে আসলি, ও থাকলো? তোর বাপ ভক্ত ছেলে থাকলো, কতদিনের জন্য রেখে আসিস? 3 দিনের জন্য। আমি 3 দিন পর যাচ্ছি সেখানে। তো যাবি কখন? তাহলে আসলি কেন? 5 দিনের ছুটির অ্যাপ্লাই করব তাই। কোনো সমস্যা ভাই? হঠাৎ ছুটি নিবি? বিয়ের জন্য ছুটি নেব। ও, তা কার বিয়ে? আমার এই শুক্রবার বিয়ে। রায়হান যেন হঠাৎই একটা ধাক্কা খেল। বিস্ময় ভরা চেহারা নিয়ে তাকায় রওনাফের মুখের দিকে। আসলে মজা করছিস না ভাই? তুই আমার বেয়ান লাগিস যে বিয়ে নিয়ে মজা করব। বলে উঠে চলে যায় ক্যাশ কাউন্টারের দিকে। দুজনের খাবারের বিল মিটিয়ে বেরিয়ে যায়। রায়হানও তার পেছনে ছুটে, দৌড়ে গিয়ে ঝাপটে ধরে পেছন থেকে। বল না সব কিছু খুলে। না মানে হঠাৎ বিয়ে? পাত্রীকে? এত কৌতূহল ভালো না রায়হান। বিয়ে শুনছিস, এবার চুপ থাক। যা জানার লাঞ্চে চলে আসিস, তখন বলবো। এখন আমি ব্যস্ত, কাজ আছে। যা, নিজের কাজে যা। রাজশাহী। এই ননদি, তোমার না কলেজ আছে? যাবা কখন? 8টা বাজে। আর কলেজ?
তোমার শ্বশুর শাশুড়ি ধরে বিয়ে দিচ্ছে পড়াশোনা করার জন্য। মানে কি, তুমি পড়াশোনা ছেড়ে দেওয়ার চিন্তা করতেছো? সে তো বিয়ের পর এমনিও ছাড়া লাগবে, তাই আমি না হয় আগেই ছাড়ি। তোমার বর তোমাকে পড়াবে, তাই সব ভাবনা মাথা থেকে ঝেড়ে উঠে রেডি হয়ে খেতে বসো। আমার যেন দ্বিতীয়বার ডাকা না লাগে। যথা আজ্ঞা আমার মা। এবার যাও, তোমারে আমার ভাই মিস করতেছে। এরপর বলবে আমি তার বউ নিয়ে আটকে রাখছি। ফজিল, যাও এখন। সিরাত তৈরি হয়ে সোজা চলে যায় ডাইনিংয়ে। সেখানে ইতিমধ্যে উপস্থিত সব পুরুষ সদস্যরা। সিরাত সকলের উদ্দেশ্যে সালাম দিয়ে খেতে বসে। আজমল শিকদার মিথিলার উদ্দেশ্যে বলে, বোমা, তুমি আর ইসরাত আজ কালের মধ্যে শপিং শুরু করো। সামনে আর 4 দিন। ছোট বোমা আর শাহর ফিরলে গয়নাগুলো কিনবে না হয়। বড় বাবা, ছোট কাকি আসলে না হয় যাই। বিয়ের বাজার বলে কথা, সবাই মিলে পছন্দ করে কিনলে ভালো হবে। যার বিয়ে সে তো আছে। ইসরাত ওর পছন্দ অনুযায়ী কিনুক। গয়নাটা শুধু তোমাদের ছোট কাকি এলে কিনবে। কাজ যত এগিয়ে রাখা যায় ততই ভালো, সময় তো বেশি নেই। জি। সিরাত, তোমার কখন সময় হয় বলো? আচ্ছা। সিরাত খাওয়া শেষ করে উঠে পড়ে। ঘরের চৌকাঠ পার করতেই বাগানে দোলনায় বসে আছে নাহিল। মুখ তার ভার। সিরাত বুঝতে পারে যে বাবা ভক্ত এই ছেলে কখনোই বাবা ছাড়া থাকেনি। বাবা নেই, তাই সর্বদা হাসি খুশি থাকা ছেলেটার মন আজ ভার। সে তার দিকে এগিয়ে যায়, তার পাশে বসে কাঁধে হাত রাখে। হাত রাখতেই চমকে ওঠে নাহিল। পাশ ফিরে মিশুকে দেখে হালকা হাসে। সিরাত বলে, কিরে, মন খারাপ কেন? এমনি বাবার কথা মনে পড়ছে? সকালে কথা হয়নি? না, বাবা কল দেয়নি সকালে। তুই দিলেই তো পারিস। ফোন নেই তো, কারো থেকে নিতে লজ্জা লাগছে। ওরে আমার লজ্জাবতী রে, নাম্বার মুখস্থ আছে? আছে। সিরাত ব্যাগ থেকে ফোন বের করে নাহিলের হাতে দেয়। নাহিল মুখস্থ নাম্বারটা তুলে ফোন দেয় বাবাকে। রিং হতেই রিসিভ হয়। আসসালামু আলাইকুম, কে বলছেন? বাবা আমি বলছি। সোনা, তুমি কার ফোন থেকে কল করেছো? মিশুর ফোনটা নিয়েছি। তুমি সকালে কল দাওনি কেন? সরি সোনা, আমি ভেবেছিলাম তুমি ঘুমিয়ে আছো। কি করছো এখন? খেয়েছো সকালে? বাগানে বসে আছি। না খাইনি, তুমি খেয়েছো? হ্যাঁ খেয়েছি। তুমি এখন গিয়ে খেয়ে নাও, আমি ঘন্টাখানিক পরে কল দিচ্ছি। মিশু তো এখন কলেজে যাবে, তুমি কাকি আর ফোনে কল দিও। ওকে সোনা, এখন রাখছি। তুমি খেয়ে নিও কেমন? আর ভদ্র ছেলে হয়ে থাকবে, কেউ যেন নাহিলের নামে কোনো কমপ্লেন না করে। রাখছি। রওনাফ কল কাটতেই নাহিল ফোনটা সিরাতের হাতে দেয়। সিরাত ফোন নিয়ে নাহিলের মুখের দিকে তাকায়। দেখে মন খারাপ করে বসে থাকা ছেলেটার মুখে হাসি ফুটেছে। যাবি আমার সাথে কলেজে? কি করতে যাব? ঘুরতে যাবি? বাসায় বসে বোর হচ্ছিস না তাই? তোমাকে কে বললো আমি বোর হচ্ছি? আর তোমার কলেজে গিয়ে আমি কি করব? ওখানে গিয়ে কি দেখবো? আর তুমি যাও, আমি যাব না। না গেলি আমারও ঠেকা পড়েনি তোকে নিতে। মুখ ভেঙচি কেটে চলে যায়। মিড়মিড় করে বলে, বাপ ছেলে দুটাই এক, কেমন মুখের ওপর অপমান করে দেয়। আল্লাহ জানে ভবিষ্যতে কি আছে তার কপালে। কলেজের ক্লাস 2টা শেষ, এখন ব্রেক টাইম চলছে। ইলা, শিহাব, চৈতি, মাহিন 5 জনের একটা গ্রুপ। একজন না আসলে বাকি 4 জনকে আর কলেজে এরিয়ায় খুঁজে পাওয়া যায় না। সবাই গোল হয়ে বসে আছে মাঠের শেষ মাথার পুকুর পাড়ে। তাদের আলোচনার বিষয়বস্তু শিহাবের প্রেম। সে কিছুদিন আগে একটা মেয়ে দেখেছে, এক দেখায় মন দিয়ে বসেছে। তাকে নিয়ে মনের মাঝে শত শত জল্পনা কল্পনা করেছে, কিন্তু আজ সে জানতে পেরেছে সে মেয়ে তার সিনিয়র, বিবাহিত। তার প্রণয়ের শুরুতেই সব শেষ। থাক, কষ্ট পাস না, তোকে আর একটা খুঁজে দেব, ওটাকে ভুলে যা। বললেই কি ভোলা যায়? তাকে তো মন দিয়েছিলাম। আমার কল্পনা স্বপ্ন সব জায়গায় এসে হানা দেয়। তাই বলে বিবাহিত মহিলা নিয়ে ভাববি? সি, অপবিত্র মন্তর। থাক, বাদ দে, মনের উপর তো কারো হাত নাই। চল এই কষ্টে একটা ট্রিট দে তো শিহাব। হয়, এটা তুই ঠিক বলছিস। তুই আমাদের একটা ট্রিট দে, দেখবি গরিবরে দান করলে আল্লাহ তার রিজিক বাড়াইয়া দেয়, আয় উন্নতি হয়, সওয়াব হয়। গরিবকে আবার? কেন, আমাদের তোর চোখে পড়ে না? কি ওভাবে চলি, 2-3 দিন খাই না।
আল্লাহর গজব পড়বে আপনাদের ওপর, আপনারা যা শুরু করেছেন। গরিবের হক মারলে মরেও শান্তি পাবি না, এমন বদদোয়া দিব আর জীবনই সিঙ্গেল মরবি। চল হাট, সাহস কত আমাদের না করে। দৌড়ে বেঁধে শিয়াবকে নিয়ে যাই ক্যান্টিনে। সিরাতের ফোন বেজে ওঠে, মিথিলার ফোন। সে রিসিভ করতে বলে, সিরাত, তুমি বাড়ি চলে আসো, চাচি খেপেছে, বলছে 2 দিন পর বিয়ে, এখন বাইরে টই টই করে ঘুরছে। এই মহিলা আমার জীবনটা শেষ করে দেবে। থাকো তুমি, আসছি। ফোন কেটে এসে ব্যাগপত্র নিয়ে উঠে পড়ে। যাস কই? হয়েছে কি? মরণ হয়েছে বলে হনহনিয়ে চলে যায় কলেজের বাইরে। দুপুর 2টা। কেবিনে মুখোমুখি বসে আছে 2 বন্ধু। একজনের মাঝে হাজারো প্রশ্ন, অন্যজন নির্লিপ্ত। নীরবতা ভেঙে রায়হান বলে, কাহিনী কি বল, মেয়েটাকে? চাচাতো বোন। খেতে থাকা রায়হানের হঠাৎ কাশি উঠে যায়। রওনাফ 1 গ্লাস পানি এগিয়ে দেয়। পানি খেয়ে স্বাভাবিক হয়ে বলে, শুরু থেকে বল, একটা দাড়ি কমাও যেন বাদ না যায়। রওনাফ শুরু থেকে ঘটা সবকিছু বলে রায়হানকে। তবে সিরাতের অক্ষমতার কথাটা চেপে যায়। সে চায় না পরবর্তীতে এ নিয়ে সিরাতকে কোনো সমস্যায় পড়তে হয়। মেয়েটা তো ছোট, আর তুই কি কখনো ওকে ভালোবাসতে পারবি? এমন একটা সিদ্ধান্ত নেওয়া কি ঠিক? জানি না কি ঠিক কি ভুল। সে সময় মনে হয়েছে এটা ছাড়া আর কোনো রাস্তা নেই মেয়েটাকে ভালো রাখার। আর যদি কখনো তার জন্য আমার মনে ভালোবাসার উদয় হয় তবে তো ভালো। যদি না হয়? তবু সে আমার স্ত্রী থাকবে। কত স্বামী স্ত্রী আছে ভালোবাসা ছাড়া ঘর করছে বছরের পর বছর। যদি না হয় তবে সে থাকবে শুধু দায়িত্ব, আর দুজন থাকবো দুজনের প্রয়োজন হয়ে। ভালোবেসে তো একজনকে এনেছিলাম, দিন শেষে সেই ভালোবাসাকে পায়ে ঠেলে চলে গেল। একটু থেমে আবার বলে, এবার না হয় প্রয়োজন বোধেই কাছে টানলাম, যদি থেকে যায়। রায়হান চুপ থেকে শুনে, কিছু বলার নেই তার। কি বলবে? ঠিকই তো বলেছে, ভালোবাসার মূল্য কজন দেয়। থাক, তুই রাউন্ডে যেতে হবে। সে রুম ত্যাগ করে। রায়হান তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তার একটাই চাওয়া, এবার যেন তার বন্ধুটা সুখের মুখ দেখতে পায়। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। বারান্দায় হাঁটু মুড়ে বসে আছে একজন 30 বছর বয়সী নারী। তার গলার সুর বুঝে দেয় তার হৃদয়ের খবর। হাতে একটা ফটো ফ্রেম, তাতে বাঁধানো আছে একজন নারী, পাশে একজন সুদর্শন পুরুষ, তার কোলে একটি শিশু। সকলের মুখে তৃপ্তির হাসি, চোখের ভাষায় প্রকাশ পায় হাজারো প্রাপ্তির গল্প। কিন্তু ভাগ্য তাদের সাথে খেলেছে ভয়ানক এক খেলা। সে খেলায় তারা কেবল কয়েকটি গুটি মাত্র। নারীটি হাত দ্বারা ছুঁয়ে ছুঁয়ে দেখছে ছবিতে থাকা মানুষগুলোকে। তার চোখে আজ আর কোনো পানি নেই, চোখগুলো আজ তার সঙ্গ দিচ্ছে না। কতদিন হয়ে গেল এই মুখগুলো দেখে না। হয়তো তারা সুখে আছে তাকে ছাড়া। বাচ্চাটাও হয়তো আজ অনেকটা বড় হয়েছে, এখন হয়তো প্রাণ খুলে হাসে, কথা বলে। কিন্তু তার হাসি, কথা সব কিছুর মাঝে এই নারীটির অস্তিত্ব অনুপস্থিত। তার ভাবনা ভঙ্গ হয় ছোট্ট এক বাচ্চা মেয়ের কণ্ঠে। নারীর কর্ণভেদ হতেই হাতের ছবিটি লুকে নেয় আঁচলের তলায়। মাম্মা কোথায় তুমি? এখানে এসে বসে আছো? কি হয়েছে আম্মা? এই তো আমি। ক্ষুধা পেয়েছে আমার। এর মাঝেই ভেসে আসে এক পুরুষালী কণ্ঠ। তোমার আক্কেল কতখানি? হ্যাঁ, মেয়েটা সকাল থেকে না খেয়ে আসে, এখন বাজে বেলা 11টা, তুমি এখনো ওকে খাওয়াওনি, আর এখানে এসে বসে আছো। আমি দুঃখিত আশরাফ, আমি ভেবেছিলাম নিশাদ ঘুম থেকে ওঠেনি। ও তো সব সময় দেরি করে ওঠে, তাই একটু বারান্দায় এসে বসেছি। ঠিক আছে, এখন যাও। আর হ্যাঁ, এভাবে আর মুখ ভার করে বসে থাকবে না, তোমাকে হাসি সারা বিচ্ছিরি লাগে। আশরাফ ঘর থেকে বেরিয়ে যায়। হাতে থাকা ছবিটা আলমারির ড্রয়ারে রেখে নাজু মেয়েকে সাথে নিয়ে যায় খাওয়ার টেবিলে। স্বামীর সংসার নিয়ে তার ছোট সংসার, তবু যেন তার কিছুই নেই। কেন যেন হয় এসব কিছু তার নয়, হে কেবল কল্পনা, স্বপ্ন। এখনই তার প্রিয় পুরুষটি তার ঘুম ভাঙাবে, আর সব কিছু মিথ্যা হয়ে যাবে। সেই ঘুম ভাঙার আশাতেই সে আছে বহুদিন ধরে, কিন্তু সেই ঘুম যেন ভাঙার নয়। রাজশাহী
সারা তার বোনকে ডাকতে ডাকতে ঘরে চলে আসে। এসে দেখে মেয়ে কানে ইয়ারফোন গুজে উল্টো হয়ে শুয়ে আছে। দিন দুনিয়ার কোনো ধ্যান তার নেই। তা দেখে সারা মাথা গরম হয়ে যায়। মেয়ের বিয়ে আর 2 দিন পর সে কোথায় শপিং করবে, রূপচর্চা করবে তা না, ছ্যাঁকা খুরদের মতো উল্টে পড়ে আছে। সে পা টেপে টেপে বিছানার কাছে গিয়ে তার পিঠের উপর দেয় এক চড়। তাতেই কল্পনার জগতে বাস করা সিরাত যেন পৃথিবীতে ফিরে আসে। এ মারলি কেন তুই আমাকে? না মেরে কি আদর করব? বিয়ে তোর আর সবার ছাড় খাই আমি। আব্বু, বড় বাবা, তোমার মা, ভাবি সব মিলে ছাড়ে আমাকে। বলে ওকে পার্লার কেন নেই না, শপিং কেন করছি না। কোনো কাণ্ডজ্ঞান নেই আমার। বোনের বিয়ে আমি আরেকবারই যেয়ে পড়ে আছি। এই বাজে বকিস না কানের কাছে। আসছিস কখন? ঘন্টা 2 হয়ে গেছে। ছোট বউ আসছে? আমি আসছি। আর ছোট বউ আসবে না? আসছে, যা দেখা করে আয়। সিরাত লাফ দিয়ে উঠে দৌড় লাগায় নিচে। ছোট বউ করে চিল্লাতে থাকে। হঠাৎ তার গতিপথে এসে দাঁড়ায় তার মা। মাকে দেখে চুপসে যায় সে। সারের মতো চিল্লাচ্ছিস কেন? আসলে আম্মু, 2 দিন বাদে তোমার বিয়ে, তাই এসব উশৃঙ্খল আচরণগুলো বন্ধ করো। ধীর স্থির হও, লোকে খারাপ বলে। আমি বুঝতে পেরেছি, আর এমন করব না। মাথা নিচু করে কথাগুলো বলে সায়রা বেগম কিছু বলেন না। সিরাতের পথ থেকে সরে যায়। সিরাত একবার মায়ের যাওয়ার পথে তাকে মুখ ভেঙচে কেটে আবারও দৌড় লাগায়। এক দৌড়ে ছোট চাচার ঘরে ঢুকে দেখে তার চাচি ব্যাগের কাপড় বের করে আলমারিতে রাখছে। সে নিঃশব্দে পেছনে গিয়ে জড়িয়ে ধরে। হঠাৎ কারো ছোঁয়া পেয়ে কেঁপে ওঠে আতিয়ার শরীর। পেছনে তাকে দেখে সিরাতকে। কটমট করে তাকায় তার দিকে। সিরাত একটা দুষ্টু হাসি দিয়ে তার দিকে তাকিয়ে থাকে। আতিয়া মুখ ভেঙচে কেটে সামনে ঘুরে যায়। সিরাত তাকে জোরে রেখে বলে, এই রাগ করছো কে? কি করছি আমি? কিছু করিসনি স্যার। এবার না, তোমার মান না ভাঙিয়ে কি করে ছাড়ি বলো? তুমি আমরা 7টা না 5টা না, একটা মাত্র বউ। সরি চাচার বউ, আমার ছোট বউ। একদম ঢং দেখাবি না। চোখের আড়ালে গেলে তো খোঁজই থাকে না তোর। আমার আড়ালে বিয়েও সেরে নিচ্ছিলি, আমি জানতেও পারতাম না। ইস, আইসে ওনারে ছাড়া বিয়া করে ফেলতেছি। তোমাকে তো ছোট কাকা, আম্মু, ভাবি কেউ না কেউ বলবে, তাই না? তাই আমি বলিনি। তারা কেন বলবে? তোর মুখ নেই? তোর বিয়ের খবর আমি আরেকজনের মুখ থেকে শুনবো কেন? ভণ্ড মহিলা, আমার যে এদিকে মন খারাপ, আমার উপর দিয়ে কি যাচ্ছে তার খোঁজ নিছো একবারও? আইসে ওনারে বলিনি বলে রাগ দেখাচ্ছে। আর একটু হলে তো তোমার পেয়ারি মেজো যা আমারে এক নেশাখোরের সাথে বিয়ে দিয়ে দিচ্ছিল। ভাগ্যিস রণব ভাই রাজি হলো না, হলে তো কি যে হতো। তোর ভাগ্য দেখে তো হিংসে হচ্ছে। এই সুযোগে কি সুন্দর একটা বর পাচ্ছিস তুই। শুধু বর, সাথে একটা ছেলেও ফ্রি পাচ্ছি, যেন বাই 1 গেট 1 অফার চলছে। কপাল আমার। শুক্রিয়া আদায় কর। নেশাখোরের চেয়ে সুদর্শন বাচ্চাওয়ালা মুরগি পাচ্ছিস। রানী বানিয়ে রাখবে দেখিস। রৌনককে তো চিনি, সবাই ও কেমন হয়, চাকরানি বানাই রাখছে। এখনই বাপ ছেলের যা ভাব, কথার আগে পিছে ডাইরেক্ট অপমান করে দেয়। বাদ দে, যা হবে ভালো হবে। শোন, বড় ভাই বলছে এই বিকেলে শপিংয়ে যেতে। আজ না গেলে সব কয়টাকে ঘাট ধরে বাড়ির বাইরে বের করে দিবে। সিরাত আতিয়াকে ছেড়ে সরে দাঁড়ায়, বলে, কে কে যাবা? তুই, মিথিলা, সারা আর আমি। ইয়াশ, ইনান। বাচ্চা কাচ্চা নিয়ে শপিং করা যায়? ওরা থাক সাথে, নাহিলও তো থাকবে। নাহিলকে রেখে যাব? ভাইয়া তো ওকে সব সময় চোখে চোখে রাখতে বলছে আমাকে আর ভাবিকে। মেজো আপা তো থাকছে। মাকে ভরসা করি না আমি, ও সাথে যাচ্ছে আমাদের। আচ্ছা যাবে, বাপের বিয়ের শপিং ছেলে করাবে। রওনাফ থাকলে সে সাথে যেত, সে নেই তাহলে ছেলেই সই। বলে হেসে উঠে আতিয়া। সিরাত কটমট করে তাকায় তার দিকে। এরা তাকে নিয়ে মজা নিচ্ছে। নিক, সময় হলে সেও দেখে নেবে সবাইকে। চাপে পড়ে বিয়ে করতে হচ্ছে তাকে, এমনি এমনি ছেড়ে দেবে নাকি সে? মনে মনে ভাবে সে। ঢাকা 2 দিন হসপিটালে না আসায় আজ রোগের চাপটা বেশি। 1 মিনিটও বিশ্রাম নেওয়ার ফুরসত পাচ্ছে না। রোগী দেখার মাঝে তার ফোন বেজে ওঠে। তার বাবা কল করেছে। সে রিসিভ করে কানে ধরে। হ্যাঁ আব্বু বলো।
তুমি কি ব্যস্ত? জি আব্বু, আজ একটু ব্যস্ত। তোমাকে আমি ফ্রি হয়ে কল করি। 2 মিনিট শুনো, হয়তো শপিংয়ে যাচ্ছি। আমি চাচ্ছি বিয়ের শাড়িটা তুমি ওখান থেকে নিয়ে এসো। তার দরকার নেই, যার বিয়ে সে পছন্দ করেই কিনুক। রাখছি। তুমি নিয়ে আসবে। বিয়ের শাড়ি সব সময় ছেলের বাড়ি থেকে দেওয়া হয়। তোমার মা বেঁচে নেই, আমিও বুঝি না, তাই তুমি কিনবে। ওরা এখানে না হয় আরও একটা কিনবে, কিন্তু তুমি তোমার দায়িত্ব পালন করবে। আব্বু ও পাশ থেকে ফোন কেটে দেয়। এত লোক থাকতে তাকে কেন কিনতে হবে? ছোট কাকা কাকি আছে, আর এক বাড়িরই বিয়ে। এখানে ছেলে বাড়ি মেয়ে বাড়ি আছে নাকি? সে সব চিন্তা ছেড়ে আবারও রুগী ডেকে নেয় রাজশাহী। বিকাল 4টা বাজতেই তারা বের হয় বিয়ের শপিং করতে। নাহিল সে বেজায় বিরক্ত। মেয়েদের শপিংয়ে সে একা একটা ছেলে। ইয়াসকেও তো বাড়ি রেখে এসেছে, তাকেও না হয় রেখে আসতো, কিন্তু না, তার বাবাটাও হয়েছে একজন, সে তো বড় হয়েছে। এখনো কি চোখে চোখে রাখতে হয়? সে কি বাচ্চা ছেলে? বাবার সাথে এই বিষয়ে কথা বলতে হবে এক্ষুনি। বাড়ির গাড়িতে এসে বসেছে সবাই। সামনে বসেছে ড্রাইভার, আর পাশে নাহিল, পেছনে আতিয়া, মিথিলা, সিরাত। সারার যাওয়ার কথা থাকলেও আসতে পারেনি সে। সায়রা বেগম একা বাড়িতে 2 বাচ্চা সামলাতে পারবে না, তাই তাকে থাকতে বলেছে। অনিচ্ছা সত্ত্বেও তাকে থেকে যেতে হয়েছে। সারা, ইয়াস ও ইনানের সামনে দাঁড়িয়ে কোমরে হাত রেখে বলে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।